ক্লিয়ার আছে কিনা কনফার্মেশন দাও। যারা যারা ক্লাসে আছে একটু কনফার্মেশন দাও সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার আছে স্যার। হ্যাঁ বুঝতে পারছি না কি বলছো। ক্লিয়ার আছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো আমরা আলোচনা করা শুরু করি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হলো আমাদের প্রিএমবেল, প্রস্তাবনা, সেটা নিয়ে আলোচনা করব। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষাতে করা হয়, যে কোনো পরীক্ষাতেই জায়গাটা থেকে প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট জায়গা। এটাকে কিন্তু খুব ভালো করে তোমাদের রেডি করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা ডিসকাশন শুরু করি। প্রিএমবেল, প্রিএমবেল হলো আজকের আলোচনার বিষয়। ঠিক আছে, চলো প্রথমে তোমাদেরকে জানতে হবে এই প্রিএমবেল ব্যাপারটা কি। দেখো, একটা জিনিস মাথায় রাখবে, যখন তোমরা কোনো একটা বই পড়ো, যে কোনো একটা বই পড়ো, দেখবে বইয়ের প্রথমে একটা সূচিপত্র থাকে। সেই বইটার যে কি কন্টেন্ট সেটা তোমরা এই সূচিপত্রটা দেখলে বা প্রিফেসটা দেখলে তোমাদের একটা আইডিয়া হয়। তাহলে যে কোনো বইতে কিন্তু একটা সূচিপত্র থাকে, প্রিফেস থাকে, যেটাকে আমরা একটা ডকুমেন্টের ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট বলতে পারি, ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট বলতে পারি। বা ফর এক্সাম্পল এটাকে আমরা সূচনামূলক বিবৃতি বলতে পারি। কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি সূচনামূলক বিবৃতি। তার মানে হলো যে কোনো একটা ডকুমেন্টে এটা থাকা উচিত, যেটা আমাদের কনস্টিটিউশন তোমরা সবাই জানো রিটেন কনস্টিটিউশন। তাহলে আলটিমেট এই সংবিধানের আগেও কিছু সূচিপত্রের মতো প্রিফেস বা সূচনামূলক বিবৃতি আছে। ঠিক আছে, এটা থেকে মেনলি আমরা কি জানতে পারি, যে ফর এক্সাম্পল আমাদের কনস্টিটিউশনের সোর্স কারা, আমাদের কনস্টিটিউশনের সোর্স কারা সেটা আমরা জানতে পারি। নেক্সট হলো আমাদের ইন্ডিয়ার রাষ্ট্রের নেচার কি, আমাদের ভ্যালুজ, আমাদের দেশের ভ্যালুজ কি। যেমন আমরা হলাম একটা সভারিন সার্বভৌম, আমরা হলাম একটা ডেমোক্রেটিক, আমাদের দেশে গণতন্ত্র আছে। তাহলে আমাদের দেশের যে কনস্টিটিউশনাল ভ্যালুজ, নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট, সেটা আমরা জানতে পারি। তার সাথে আমাদের যারা কনস্টিটিউশন মেকার্স, তারা কোন উদ্দেশ্যে, কোন অবজেক্টিভস নিয়ে আমাদের সংবিধান বানিয়েছিলেন। মানুষকে কি দিতে হবে না, মানুষকে ব্যক্তি স্বাধীনতা দিতে হবে, লিবার্টি দিতে হবে, মানুষকে ইকুয়ালিটি দিতে হবে, সমতা দিতে হবে, মানুষকে জাস্টিস দিতে হবে, ন্যায় বিচার দিতে হবে, সেটার কথা অবজেক্টিভসে বলা আছে। এবং আমরা আমাদের সংবিধানটাকে কবে অ্যাডপ্ট করছি, কবে অ্যাডপ্ট করছি, বা এটা আলটিমেট এনাক্ট কবে হচ্ছে, তার মানে সংবিধানটা আমাদের গণপরিষদে পাস কবে হচ্ছে, তার যে ডেটটা 26 নভেম্বর 1949। এই চারটে বিষয় মেনলি আমাদের সংবিধানের যে ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট বা প্রিফেস, সূচনামূলক বিবৃতি, সেখানে দেয়া আছে। তো এটা হলো মেন প্রিএমবেল। তাহলে প্রিএমবেলটা কোন ক্ষেত্রে মাস্ট, যদি সেটা রিটেন কনস্টিটিউশন হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রিএমবেল একটা থাকা প্রয়োজন। ঠিক আছে, তাহলে যে কোনো রিটেন বইতে যেমন, যে কোনো বইতে যেমন সূচিপত্র থাকে, তেমন যে কোনো প্রিএমবেল এর ক্ষেত্রে কিন্তু এই মানে কনস্টিটিউশন, যেটা রিটেন কনস্টিটিউশন, সেখানে কিন্তু এই সূচিপত্রটা থাকতে হবে। তাহলে একটু দেখো কি বলেছে। প্রিএমবেল ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট ইন এ ডকুমেন্ট দ্যাট এক্সপ্লেইনস দ্য ডকুমেন্টস ফিলোসফি অ্যান্ড অবজেক্টিভ। মানে আমাদের সংবিধানের ফিলোসফি কি, ফিলোসফি হলো অবশ্যই আমরা একটা সভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক একটা কান্ট্রি। আর আমাদের সংবিধানের উদ্দেশ্য কি না, মানুষকে ইকুয়ালিটি দিতে হবে, মানুষকে জাস্টিস দিতে হবে, মানুষের না পাওয়া আমরা বলি। কেন না পাওয়া? কারণ দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কি সত্যি যখন ব্রিটিশ পিরিয়ডে ছিলাম আমাদের কি কোনো ইকুয়ালিটি ছিল? তোমরা বলবে যে না, কোনো ইকুয়ালিটি সেই সময় ছিল না। এবার তুমি বলবে মানে জিজ্ঞেস করতেই পারো তোমরা যে স্যার কেন এটা বলছেন কোনো ইকুয়ালিটি ছিল না। তুমি যদি আমাকে বলো তাহলে আমি বলবো এর মেন কারণটা হলো এটাই, তুমি দেখবে ব্রিটিশ পিরিয়ডে সমপদে সমবেতন সেটা কিন্তু তোমার ছিল না। ধরো তুমি একটা পোস্টে কাজ করছো, সেই একই পদে কোনো ব্রিটিশ কাজ করছে, দেখবে ব্রিটিশের স্যালারি কিন্তু তোমার থেকে
বেশি, তোমার স্যালারি ব্রিটিশের থেকে কম, তার মানে কোনো ইকুয়ালিটি নেই সমাজে। তারপর ধরো সেই সময় ছেলেদের কিছু স্কুল টুল হলো, মেয়েদের স্কুল তৈরি হয়নি। বেথুন কলেজ, প্রথম মেয়েদের কলেজ তৈরি হয় 1879 সালে। তার মানে এটা কি, সমাজে কোনো যেটাকে আমরা বলি সমতা, ইকুয়ালিটি ছিল না। তারপর যদি আমি বলি লিবার্টি, যেটাকে আমরা বলি জাস্ট তোমার ব্যক্তি স্বাধীনতা, সেটাও ছিল না। তুমি বলবে কেন স্যার? ধরো সংবাদপত্র কোনো একটা নিউজ বার করবে, তার জন্য ব্রিটিশদের পরামর্শ নিতে হবে। তোমরা পড়েছিলে, যারা ইতিহাস পড়েছো তোমরা জানো, লর্ড লিটনের সময় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন এসেছিল 1878 সালে, নিশ্চয়ই মনে আছে। যেটার পরে রিপনের সময় আবার তুলে নেওয়া হয় 1882 সালে যে আইনটা। তারপর ধরো নাটক করবে তুমি, সেই নাটকে যদি কোনো ব্রিটিশ বিরোধী কথা থাকে, তাই জন্য সেই নাটককে আগে ভাগে বন্ধ করিয়ে দেওয়া হলো। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, নর্থ ব্রুক এনেছিলেন। তাহলে আমার বক্তব্য হলো, এই যে আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই যে আমার ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, আমি আমার মতো করে জীবন ধারণ করতে পারি, আমার রাজনৈতিক মতামত কি হবে, আমি কি পোশাক পরবো, আমি কি খাবার খাবো, সেইগুলো কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করতো সেই সময় রাষ্ট্র। এখন কিন্তু সেটা নিয়ন্ত্রণ করে না। তুমি কি খাবার খাবে সেটা নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবে না। তুমি কি পোশাক পরবে সেটা রাষ্ট্র ঠিক করে দেবে না। তোমার অকুপেশন কি হবে, তুমি কি চাকরি করবে, সেটা রাষ্ট্র ঠিক করে দেবে না। কারণ তোমার এই লিবার্টি রয়েছে, বুঝতে হবে। তাই আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, সেটা হলো আমাদের দেশের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের অবজেক্টিভ কি, কি কারণে কনস্টিটিউশন তৈরি হচ্ছে। কনস্টিটিউশনের মেনলি দুটো অবজেক্টিভ হলো, ভবিষ্যতে যখন ব্রিটিশ পিরিয়ড শেষ হয়ে যাবে, যখন ভারত সরকার তৈরি হবে, যখন ভারতে একটা স্বাধীন সরকার তৈরি হবে, সেই সরকার কিভাবে দেশ চালাবে তার গাইডলাইন হিসেবে কনস্টিটিউশন কাজ করবে। পার্লামেন্টের কি কাজ হবে, প্রধানমন্ত্রীর কি কাজ হবে, মুখ্যমন্ত্রীর কি কাজ হবে, গভর্নরের কি কাজ হবে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের কি কাজ হবে, সবকিছু কনস্টিটিউশনে লেখা থাকবে। এবং এই সংবিধান মানুষকে লিবার্টি দেবে, ইকুয়ালিটি দেবে, জাস্টিস দেবে। তাই কনস্টিটিউশনের যে ফিলোসফি এবং অবজেক্টিভ, সেটা নিয়ে প্রিএমবেলে বলা আছে। ইন এ কনস্টিটিউশন ইটস প্রেজেন্টস দ্য ইন্টেনশন অফ ইটস ফ্রেমার্স, যারা যারা ফ্রেমার, যারা কনস্টিটিউশন মেকার, তারা কোন উদ্দেশ্যে সংবিধান তৈরি করেছে সেটা এখানে বলা আছে। তার সাথে হিস্ট্রি বিহাইন্ড ইটস ক্রিয়েশন, কনস্টিটিউশন তৈরির পেছনে যে ইতিহাস সেটা বলা আছে। এবং তার সাথে কোর ভ্যালু অ্যান্ড প্রিন্সিপাল অফ দ্য নেশন, অর্থাৎ আমাদের দেশের কি ভ্যালুস, কি প্রিন্সিপাল। এই যে আমি বলছি আমাদের দেশ একটা গণতন্ত্র, আমাদের দেশ চীনের মতো নয়। তোমরা জানো চীনে কোনো গণতন্ত্র নেই। চীনে আলটিমেট ওখানকার মানুষ ভোট দেয়, ভোট দিতে পারে না। এখানে কিন্তু আমরা ভোট দিয়ে সরকার তৈরি করি। তার মানে কি, আমাদের দেশে কিন্তু একটা গণতান্ত্রিক পরিকাঠামো রয়েছে। আজকে আমাদের দেশ কিন্তু একটা ধর্মনিরপেক্ষ দেশ, সেকুলার কান্ট্রি। প্রতিটা ধর্মের মানুষকে এখানে ইকুয়ালি ট্রিট করা হয়, ঠিক আছে। সরকারের কাছে আলাদা করে কোনো ধর্ম প্রাধান্যতা পায় না, সমস্ত ধর্মকে ইকুয়ালি ট্রিট করা হয়। তারপর ধরো আমাদের দেশ একটা এমন দেশ যেখানে সভারিনিটি রয়েছে। অন্য কোনো দেশ বাইরে থেকে আমাদের দেশের পলিসি মেকিং এ কোনো কন্ট্রোল করতে পারে না। তাহলে আমাদের দেশের কোর ভ্যালু, প্রিন্সিপাল, এগুলোই তো, যে আমরা একটা সভারিন কান্ট্রি, আমরা একটা সার্বভৌম দেশ, আমরা একটা গণতান্ত্রিক দেশ, আমরা একটা সমাজতান্ত্রিক দেশ, সোশ্যালিজম এখানে রয়েছে। আমাদের যে দেশ, সেই দেশে সেকুলারিজম আছে, ধর্মনিরপেক্ষতা আমরা দেখতে পাই, তাই তো। এবং আমাদের এই প্রিএমবেল পেছনে কি ইতিহাস, সবটাই কিন্তু, মানে আমাদের সংবিধানের পেছনে কি ইতিহাস, সবটাই কিন্তু এই প্রিএমবেল এর ভেতরে বর্ণিত আছে। প্রিএমবেল তাহলে কি? প্রিএমবেল কিছুই নয়, প্রিএমবেল হলো একটা সূচিপত্র বা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, সূচনামূলক বিবৃতি, যার মাধ্যমে আমাদের সংবিধানের সোর্স, সংবিধানের নেচার, আমাদের কোর ভ্যালুস, প্রিন্সিপাল, এবং সংবিধান যারা তৈরি করছেন তারা কোন উদ্দেশ্যে সংবিধান তৈরি করছেন সেটা প্রপারলি বলা আছে। সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে কনফার্মেশন দাও। এই পয়েন্টটা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটুখানি কনফার্মেশন দাও। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো সবাই ফটাফট। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। Concept of preamble has been taken from USA and the language how to express taken from Australia. প্রস্তাবনার ধারণাটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়েছি, এবং এটা যে ভাষা, কিভাবে এটাকে প্রকাশ করা যাবে, সেটা আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়েছি। দেখো একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে, সেটা হলো আমি বলেছি
কোথায় সূচিপত্র থাকে? যখনই কোনো একটা বই তোমরা পড়ো সেখানে সূচিপত্র থাকে। তার মানে যখন তোমার সংবিধান হবে রিটেন কনস্টিটিউশন, যখন তোমার সংবিধান হবে রিটেন কনস্টিটিউশন, যখন সংবিধানের পুরো মডিউলটাই একটা পার্টিকুলার বইতে কম্পাইল থাকবে, সেখানে রিটেন কনস্টিটিউশনে অবশ্যই তোমাকে কি করতে হবে না, সেখানে একটা প্রিএমবেল রাখতে হবে। তোমরা জানো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা রিটেন কনস্টিটিউশনের কনসেপ্টটা নিয়েছি, তাই প্রিএমবেল এর কনসেপ্টও আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই নিয়েছি, কারণ ইউএসএ হলো প্রথম দেশ যারা তাদের সংবিধানে প্রিএমবেল বা প্রস্তাবনা অ্যাড করেছিল। এক, তাহলে প্রিএমবেলের ধারণাটা আমরা কোথা থেকে নিলাম? ইউএস থেকে। আর একটা বলা আছে দ্য ল্যাঙ্গুয়েজ, হাউ টু এক্সপ্রেস, সেটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। এই যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই যে স্টাইল অফ রাইটিং, ঠিক আছে? দেখো প্রিএমবেল তুমি যদি লিখতে চাও তুমি বিভিন্ন উপায়ে প্রিএমবেল লিখতে পারো। তোমাকে সূচনামূলক বিবৃতি একটা দিতে হবে মানে যে তোমাকে উই দ্য পিপল দিয়ে শুরু করতে হবে এমন কোনো মানে নেই, সেটা তুমি তোমার মতো করে শুরু করতে পারো। তুমি বলতে পারো ভারত একটা এরকম দেশ বলে শুরু করতে পারো। তুমি হয়তো প্রথমেই বললে যে ভারতবর্ষের সংবিধান বলে একটা কিছু শুরু করলে। এই যে উই দ্য পিপল, এই যে স্টাইল অফ রাইটিং, এটা না অস্ট্রেলিয়ার প্রিএমবেলটা অনেকটা এরকম দেখতে। তাই জন্য আমরা বলছি যে স্টাইল অফ রাইটিং কিভাবে সেটা প্রকাশ করা হচ্ছে সেটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। আর যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র হলো প্রথম দেশ যারা তাদের সংবিধানে প্রিএমবেল অ্যাড করেছিল, তাই আমরা বলছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রস্তাবনার ধারণাটা নেওয়া হয়েছে, আর প্রস্তাবনাটা কি পদ্ধতিতে লেখা হবে সেই স্টাইল অফ রাইটিংটা আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়েছি। এই দুটো থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসে, তো এটা তোমরা একটুখানি দেখে নেবে। আমরা নেক্সট চলে যাই। আমি এটা অলরেডি বলে দিয়েছি যে আমাদের প্রিএমবেলে মেনলি কি কি ধারণা দেয়া হয়। দেখো উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই পয়েন্টটা কি ইন্ডিকেট করছে? সোর্স অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের মেন তোমার উৎস কি। আমরা জানি আমাদের সংবিধান কে তৈরি করেছিল? গণপরিষদ তৈরি করেছিল। এবার গণপরিষদে টোটাল কতজন মেম্বার ছিল যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হয়? গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে টোটাল মেম্বার ছিলেন ৩৮৯ জন। এই ৩৮৯ জনের মধ্যে ২৯৬ জন যারা গভর্নর্স প্রভিন্স থেকে এসছিলেন এবং ওই আমাদের চিফ কমিশনার এরিয়াস থেকে এসেছিলেন, তারা কিন্তু সবাই নির্বাচিত ছিলেন। প্রত্যক্ষভাবে মানুষের দ্বারা নির্বাচিত না হলেও আমরা ওই প্রভিন্সে যে সমস্ত মেম্বারদেরকে নির্বাচিত করতাম তাদের মাধ্যমে এরা নির্বাচিত হয়ে গিয়েছিলেন। তো ২৯৬ জন ছিলেন ইলেক্টেড এবং ৯৩ জন ছিলেন নমিনেটেড। ৯৩ জনকে নমিনেট করা হয়েছিল। তাহলে সেই ক্ষেত্রে দেখতে গেলে বেশিরভাগ গণপরিষদের মেম্বাররা তারা নির্বাচিত ছিলেন, এবং এই আলটিমেট গণপরিষদে যারা মেম্বার তারাই তো কনস্টিটিউশনটা ফ্রেম করেন, তারাই তো কনস্টিটিউশনটা তৈরি করেন। তাহলে কনস্টিটিউশনের মেন সোর্স কে? কনস্টিটিউশনের মেন সোর্স হলো মানুষ, কারণ তাদের দ্বারাই নির্বাচিত হয়ে এই সমস্ত মেম্বাররা গণপরিষদে গেছেন এবং গণপরিষদে গিয়ে তারা কিন্তু আলটিমেট সংবিধানটা রচনা করেছেন। তাহলে সোর্স অফ দ্য কনস্টিটিউশন এটা হলো প্রথম। তারপর দেখো এই যে সভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এগুলো কি? এগুলো হলো ভারতীয় রাষ্ট্রের প্রকৃতি, নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট। ভারত রাষ্ট্র হিসেবে কেমন? ভারত রাষ্ট্র হিসেবে একটা সভারিন কান্ট্রি। এবার সভারিনের মানে কি, সোশ্যালিস্টের মানে কি, সেকুলারের মানে কি, সেগুলো তো আমরা আজকের চ্যাপ্টারে পড়বো। কিন্তু যেমন আমরা যদি একটু বেসিক আলোচনা করি, ভারত কেমন? ভারত হলো একটা সার্বভৌম। সার্বভৌমর এক কথায় মানে হলো বাইরের কোনো দেশ আমাদের দেশের পলিসি তৈরির সময়, আইন তৈরির সময় নাক গলাতে পারবে না। সোজা কথা। আজকে আমরা কি আইন বানাবো সেটা আমাদের পার্লামেন্টে ঠিক হবে, সেটা আমাদের রাজ্যের আইনসভায় ঠিক হবে, সেটা আমেরিকা, রাশিয়া বা ইংল্যান্ড ঠিক করে দেবে না। ভারতবর্ষের সরকার, সেটা রাজ্য সরকার হোক, সেটা কেন্দ্রীয় সরকার হোক, তাদের কি পলিসি হবে সেটা কোনো বাইরের দেশ ঠিক করে দেবে না, কারণ ভারত হলো একটা সভারিন কান্ট্রি। ভারত হলো একটা সার্বভৌম। ভারত হলো একটা সেকুলার, ধর্মনিরপেক্ষ। এখানে পাকিস্তান তুমি যদি বলো, পাকিস্তান হলো একটা ইসলামিক কান্ট্রি। বুঝতে পারছো? তাহলে পাকিস্তান কিন্তু একটা ইসলামিক কান্ট্রি। আমাদের দেশের রাষ্ট্রের কিন্তু কোনো ধর্ম নেই। ভারত হলো একটা এমন দেশ যেখানে ভারত সরকারের কাছে বা আমাদের দেশের রাষ্ট্রের কাছে সমস্ত ধর্মকে ইকুয়ালি ট্রিট করা হয়। এটাই হলো ব্যাপার। এক পয়েন্ট দাঁড়াও, ক্লাসে আছি, তোকে ক্লাসের পর ফোন করছি। আজকে ফ্রি থাকবি না কালকে ফোন করবো? ঠিক ঠিক ঠিক, একদম।
আচ্ছা, এটা গেল। নেক্সট হলো এবার অবজেক্টিভ, মানে সংবিধান কোন উদ্দেশ্যে তৈরি হচ্ছে। এই যে মানুষকে কি দিতে হবে, জাস্টিস দিতে হবে। এক সময় আমরা জাস্টিস পেতাম না, তোমরা জানো, কম দোষ করে বেশি শাস্তি আমরা পেতাম। এবং সত্যি কথা বলতে রুল অফ ল ছিল না, আইনের শাসনও ছিল না, ব্যক্তির শাসন ছিল। ব্রিটিশরা যা ইচ্ছে শাস্তি আমাদের দিত। ঠিক আছে, তারপর ধরো আমাদের যখন আমরা 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 যখন পিছিয়ে পড়া শ্রেণী, তাদেরকে কোনো প্রিভিলেজ দেওয়া হতো না। যারা যারা গরিব মানুষ তারা কোনো সুযোগ সুবিধা পেত না, কোনো বিচার আমরা কখনো পাইনি ব্রিটিশ পিরিয়ডে। তাহলে এই বিচার দিতে হবে। লিবার্টি, আমি একটু আগে আলোচনা করছিলাম, আমাদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না ব্রিটিশ পিরিয়ডে। আমরা কি নাটক করব সেটা ওরা ঠিক করে দেবে, আমরা কি খাবার খাবো সেটাতে ওরা কন্ট্রোল করবে, আমাদের পোশাক কি হবে সেখানে ওরা নাক গলাবে, এভরিথিং। এগুলো করা যায় না। আমাদের চিন্তা ভাবনা কি হবে, আমাদের এক্সপ্রেশন নিজেরা কিভাবে এক্সপ্রেস করব আমরা, আমাদের বিলিফ কি হবে। আমরা আজকে, তুমি হয়তো হিন্দু ঘরে জন্মেছো কিন্তু তোমার মনে হলো খ্রিস্টানিটি বেটার, তুমি খ্রিস্টানিটিতে কনভার্ট হতেই পারো, কেউ তোমাকে আটকাতে পারবে না, রাষ্ট্র তোমাকে আটকাবে না। হ্যাঁ, যদি কেউ তোমাকে জোর করে তোমার ধর্ম পরিবর্তন করার চেষ্টা করে সেটা অপরাধ, কিন্তু তুমি যদি নিজে থেকে তোমার ধর্মে পরিবর্তন করবে। আচ্ছা, এমন হতেই পারে অনেক মানুষ আছে যারা কোনো ধর্মে বিশ্বাসই করে না। কমিউনিস্ট যারা হয় তারা মনে করে ধর্ম, বর্ণ, জাত এগুলো মানুষে মানুষে একটা ভেদাভেদ সৃষ্টি করে, তারা কোনো ধর্ম মানেই না। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তুমি আবার একটা ধর্ম মানো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার অকুপেশন কি হবে সেটা তো তোমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তোমাকে অবশ্যই আইনের আওতায় থেকে কাজ করতে হবে। তুমি নিশ্চয়ই তোমার অকুপেশন যেটা ইচ্ছে তুমি চুজ করতে পারো। মানে তুমি যদি বলো আমি সিরিয়াল কিলার হব, বা আমি নারী পাচার করব, এক্সপ্লোসিভ বানাবো, সেগুলো তো সম্ভব নয়, কারণ সেগুলো বেআইনি কাজ। কিন্তু আদারওয়াইজ তুমি আইনের আওতায় থেকে যে কোনো কাজ করতে পারো। ঠিক আছে, তো এই লিবার্টি গুলোর জন্য কনস্টিটিউশন লড়াই করবে। ইকুয়ালিটি, সাম্যতা, ফ্র্যাটার্নিটি, সৌভ্রাতৃত্ব, এগুলো হলো আমাদের অবজেক্টিভ বা সংবিধানের উদ্দেশ্য। এবং ডেট অফ ইটস অ্যাডপশন, কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়েছে কবে দেখো, 26 November 1949, এবং কনস্টিটিউশনকে ভারত সরকার এনফোর্স করছে 26 জানুয়ারি 1950। তো এই হলো মোটামুটি প্রিএমবেলের বেসিক পয়েন্ট, যেগুলো আমরা ছোট ছোট করে আলোচনা করলাম। এবার আমরা যেটা করব, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে যে আমাদের প্রিএমবেল কিন্তু একবার অ্যামেন্ড হয়েছে। কবে সেটা হয়েছে? 76 সাল, 1976। ইট হ্যাজ বিন অ্যামেন্ডেড অনলি ওয়ান্স। 1976 সালের 42তম সংবিধান সংশোধনী আইন দ্বারা এটি কেবল একবারই সংশোধন করা হয়েছে, যেখানে প্রিএমবেলের 3টে শব্দকে আমরা অ্যাড করেছিলাম। একটা হলো সমাজতান্ত্রিক, সোশ্যালিস্ট, একটা হলো ধর্মনিরপেক্ষ মানে সেকুলার, আর একটা হলো অখণ্ডতা বা ইন্টিগ্রিটি। এই 3টে শব্দকে আমরা অ্যাড করেছিলাম। তাহলে যদি জিজ্ঞেস করে প্রিএমবেল কতবার অ্যামেন্ড হয়েছে, তোমরা আনসার করবে অনলি ওয়ান, একবারই হয়েছে। সেটা কবে? 76 সালে। কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এবং যদি জিজ্ঞেস করে যে কি কি শব্দ অ্যাড করা হয়েছে, তাহলে মাথায় রাখবে 3টে শব্দ কিন্তু এখানে অ্যাড করা হচ্ছে। একটা হলো সমাজতান্ত্রিক মানে সোশ্যালিস্ট, একটা সেকুলার, এবং একটা ইন্টিগ্রিটি। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা, এই 3টে শব্দ কিন্তু আমরা প্রিএমবেলে অ্যাড করেছি। কোথায় কোথায় অ্যাড হয়েছে দেখে নাও একবার। প্রিএমবেলটা এখানে ছবি দেওয়া আছে। এখানে যদি আমি একটু মার্ক করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা অন্য কালিতে করে দিই বেগুনিতে। এ দেখো, এখানে সোশ্যালিস্ট এটা অ্যাড হয়েছে, সেকুলার এটা অ্যাড হয়েছে, আর এইখানে দেখো ইন্টিগ্রিটি শব্দটা আছে, ইন্টিগ্রিটি। এই 3টে শব্দ কিন্তু ছিল না, এই 3টে শব্দ অ্যাড করা হয়েছে। কবে অ্যাড করা হয়েছে সেটাও দেখে নেবে, 42তম সংবিধান সংশোধনী আইন 1976। নেক্সট এবার আমরা এই যে আমাদের ওয়ার্ডস গুলো সেটা নিয়ে একটুখানি আলোচনা করব। সভারিন বা সার্বভৌমত্ব, আমি যদি বাংলাটাই এক্সপ্লেন করি, এই শব্দের অর্থ হলো ভারতের নিজস্ব স্বাধীন কর্তৃত্ব রয়েছে, এটি অন্য কোনো বাহ্যিক শক্তির আধিপত্য নয়, নির্দিষ্ট সীমাবদ্ধতা সাপেক্ষে দেশে আইনসভার এমন আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে। দেখো, পরিষ্কার কথা, আমরা কিন্তু কোনো দেশের ডমিনিয়ন নই। তোমাদের মনে আছে এক সময় যখন কংগ্রেস প্রথম, তারা কিন্তু ডমিনিয়ন স্ট্যাটাসের কথা বলতো, তারা কিন্তু স্বায়ত্ত শাসনের কথা বলতো। এরপরে ওই ডমিনিয়ন স্ট্যাটাসটা কি আমরা বিভিন্ন মানে ওয়ার্ড দ্বারা প্রকাশ করতাম। যেমন তোমাদের মনে আছে বালগঙ্গাধর তিলকের সময় স্বরাজ শব্দটা খুব পপুলার হয়েছিল। সেই সময় স্বরাজ মানে ওটাই যে আমরা স্বাধীন হবো, কিন্তু আমাদের মাথার উপরে সাংবিধানিক একজন গার্জিয়ান হিসেবে ব্রিটিশ মনার্ক থাকবে। কারণ সেই সময় অ্যাকচুয়ালি আমরা কনফিডেন্ট ছিলাম না যে আমরা দেশ চালাতে পারবো, সেই জন্যই আমরা কিন্তু এই দাবিটা নিয়েই এগোচ্ছিলাম।
এবং তারপর দেখবে আমরা হোম রুল কথাটা ইউজ করি। 1916 সালে হোম রুল আন্দোলন হয় ভারতবর্ষে। সেই সময়ও কিন্তু আমরা ওই মানে এটার কথা বলি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। কিন্তু পরে 1929 সালে যখন লাহোর অধিবেশন হয়, তখন কিন্তু আমরা পুরোপুরিভাবে পূর্ণ স্বরাজের জন্য লড়াইয়ের জন্য নিজেদেরকে বলতে পারো ঠিক করে নিই। তো তখনই আমরা বলি যে আমরা পূর্ণ স্বরাজ্যের জন্য লড়বো এবং আমাদের মাথার উপর অন্য কোনো শক্তি থাকবে না। আমাদের মাথার উপর থাকবে ভারতবর্ষের প্রেসিডেন্ট, সাংবিধানিক প্রধান হিসেবে, এবং রাজ্যের মানে রাষ্ট্রের প্রধান হিসেবে, ভারত সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী কাজ করবে। তো সভারিন মানে হলো ডেফিনেটলি আমাদের বাইরের কোনো দেশ আমাদেরকে পলিসি মেকিং এ বা আইন তৈরিতে কোনো কন্ট্রোল করবে না। কিছু সীমাবদ্ধতা অবশ্যই রয়েছে। কিছু সীমাবদ্ধতা মানে তুমি যদি জিজ্ঞেস করো যে স্যার এখানে লিমিটেশন কিসের কথা বলা হয়েছে, আপনি বলছেন যে ভারতবর্ষের যারা আইনসভা আছে, সেটা কেন্দ্রের আইনসভা হোক বা রাজ্যের আইনসভা হোক, তাদের কিছু আপনি বলছেন লিমিটেশন আছে। তো কি লিমিটেশন আছে? দেখো, লিমিটেশন বলতে এখানে আমি একটা কথাই বলবো, আমাদের দেশের সুপ্রিম ল হলো কনস্টিটিউশন। মানে আমাদের দেশের সবচেয়ে প্রধান আইন, যেটা ফান্ডামেন্টাল আইন, সেটা হলো কনস্টিটিউশন। তো আমাদের দেশের পার্লামেন্ট আইন তৈরি করতে পারে, আমাদের দেশের রাজ্যের আইনসভা আইন তৈরি করতে পারে, কিন্তু সেটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা যেন সংবিধান বহির্ভূত না হয়। মানে তুমি সংবিধানের বিরুদ্ধে গিয়ে তুমি কিন্তু কোনো আইন তৈরি করতে পারবে না, মানে অসাংবিধানিক তুমি আইন তৈরি করতে পারবে না। আর তুমি যদি অসাংবিধানিক আইন তৈরি করো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আগের দিন পড়েছিলাম, যখন আমরা স্যালিয়েন্ট ফিচার পড়েছিলাম, জুডিশিয়াল রিভিউ এর একটা কনসেপ্ট আছে। সেই ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট, কিন্তু আমি যদি সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করি সেই আইনটাকে নিয়ে, যে দেখুন এই আইনটা ভারতের পার্লামেন্ট তৈরি করেছে বা পশ্চিমবঙ্গের বিধানসভা তৈরি করেছে, এই আইনটা কিন্তু সংবিধান সম্মত নয়, তখন কিন্তু সুপ্রিম কোর্ট আগে রিভিউ করে দেখবে, সেই বিচারিক পর্যালোচনা হবে, জুডিশিয়াল রিভিউ হবে, এবং সুপ্রিম কোর্ট যদি রিভিউ করে দেখে যে না এই আইনটা সত্যি বিধিসম্মত নয়, সংবিধান সম্মত নয়, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সেই আইনটাকে বাতিল করে দেবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা অবশ্যই রয়েছে আইনসভার। এমন নয় যে আইনসভা যা ইচ্ছে তাই আইন বানাবে, সেটা তো সম্ভব নয়, কারণ সংবিধান সম্মত হতে হবে যে কোনো আইনকে, যে কোনো পলিসিকে। কিন্তু সেটা নিয়েই আমাদের আইনসভার আইন প্রণয়নের ক্ষমতা আছে, সরকারের পলিসি তৈরি করার ক্ষমতা আছে, এবং সরকার কোনো শক্তির আধিপত্য নয়, সরকারকে কেউ কন্ট্রোল করবে না, সরকারের পলিসি মেকিং এও কন্ট্রোল করবে না। এটাকে আমরা সভারিন বলি, যেটা আমাদের প্রিএমএল আছে এবং যেটা আমাদের সংবিধানের অন্যতম একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। সবাই ক্লিয়ার হয়েছে তো? একটু আমাকে কনফার্মেশন দাও। অনুসুয়া শুধু নয়, ঋতুপর্ণা আছো, রাজকুমার আছো ক্লাসে, সুরঞ্জনা আছো, মনমোহন আছো, সুমন আছো, একটু আমাকে বলো বুঝতে পেরেছো সার্বভৌমত্বের মানে? আমাকে কনফার্মেশন দাও। একটা থামস আপ দিয়ে দাও তাহলেই হবে, আনমিউট করার কোনো প্রয়োজন নেই। একটা থামস আপ দিয়ে দাও তাহলেই হবে, একটা থামস আপ দিয়ে দাও তাহলেই হবে। বাকিরা তো কিছু বলো, কারণ তোমরা যদি, যেহেতু অনলাইন ক্লাস, তোমাদের থেকে একটা রেসপন্স পাওয়া খুব দরকার আমার তরফ থেকে। আচ্ছা, তাহলে সভারিন হয়ে গেল। আমরা নেক্সট চলে যাই। নেক্সট এখানে যেটা বলা হয়েছে সোশ্যালিস্ট। দেখো, সোশ্যালিস্টের কথা যদি আমি বলি, আগে একটুখানি আমি নর্মাল সোশ্যালিজম নিয়ে একটু ডিসকাস করি। সোশ্যালিজম নিয়ে আলোচনা করতে গেলে বা সমাজতন্ত্র নিয়ে ডিসকাস করতে গেলে আগে যেটা তোমাদের জানা দরকার সেটা হলো আমাদের কিছু সেক্টর হয়। ধরো প্রাইমারি সেক্টর হয় ইকোনমিতে, ঠিক আছে, প্রাইমারি সেক্টর হয় একটা ইকোনমিতে, প্রাইমারি সেক্টর হয়, যে প্রাইমারি সেক্টরের আন্ডারে কি পড়ে? এগ্রিকালচার পড়ে, যেটা আমরা ডিরেক্ট ইউজ করি, এগ্রিকালচার আমরা ডিরেক্ট ইউজ করি। তারপর ধরো মাইনিং, খনি থেকে আমরা ডিরেক্ট তুলে নিই জিনিসপত্র, ফিশিং, আমাদের যে মৎস্য ব্যবসা, সেগুলো সব প্রাইমারি সেক্টরে পড়ে। সেকেন্ডারি সেক্টর হলো মেনলি আমরা যখন কোনো কিছু ম্যানুফ্যাকচার করি, সেই ম্যানুফ্যাকচারিং সেক্টর কামস আন্ডার সেকেন্ডারি সেক্টর, ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে। যেমন ধরো তুমি হয়তো কটন প্রোডাকশন করলে, সেটা থেকে তুমি যখন ক্লথস বা জামা কাপড় বানাচ্ছ, সেটা ম্যানুফ্যাকচারিং, সেটা সেকেন্ডারি সেক্টর, ঠিক আছে। তুমি আলু প্রোডাকশন করছো, সেখান থেকে তুমি কি বানাচ্ছ না, তুমি বিরিয়ানি বানাচ্ছ, পটেটো চিপস বানাচ্ছ, ম্যানুফ্যাকচারিং, সেকেন্ডারি সেক্টর। আর একটা পরে হলো সার্ভিস সেক্টর, যেটাকে তোমরা টার্সিয়ারি সেক্টর বলো। সার্ভিস সেক্টর মানে কি? সার্ভিস সেক্টর মানে যেখানে সার্ভিস দেয়া হচ্ছে মানুষকে, অর্থাৎ প্রথম দুটোর ক্ষেত্রে গুডস,
গুডস মানে কি, যে যখন ধরো তুমি টাকা দিলে তুমি কিছু পাচ্ছ যেটা তুমি টাচ করতে পারছো, সেটা হলো গুডস। আর সার্ভিস সেক্টর মানে কি, সার্ভিস সেক্টর মানে তুমি টাকা দিচ্ছ কিন্তু তুমি সার্ভিস পাচ্ছ, কোনো তুমি গুডস পাচ্ছ না। সেটা কেমন ধরনের জিনিস? ফর এক্সাম্পল আমি বলতে পারি যে আমি একটা টাকা দিলাম, টাকা দিয়ে আমি কি করলাম না, আমি একটা ট্রেনের টিকিট কাটলাম, আমি একটা প্লেনের টিকিট কাটলাম, মানে সেক্ষেত্রে কি তুমি কিছু জিনিস পাচ্ছ? জিনিস পাচ্ছ না, তুমি সার্ভিস পাচ্ছ। তুমি হোটেলে গেলে টাকা দেবে, হাসপাতালে গেলে টাকা দেবে, ঠিক আছে, ব্যাংক, ইন্স্যুরেন্স, এগুলো সব সার্ভিস সেক্টর। সেক্ষেত্রে আমরা কিছু পরিষেবা পাচ্ছি। আজকে তোমরা এখানে পড়াশোনা করছো, তোমাদের থেকে হয়তো একটা ফিজ নেওয়া হয়েছে, তোমরা তার বদলে কি পাচ্ছ? একটা পরিষেবা পাচ্ছ, একটা এডুকেশন পাচ্ছ, একটা ট্রেনিং পাচ্ছ, যাতে তোমরা বিভিন্ন পরীক্ষা কম্পিট করতে পারো। তাহলে ডেফিনেটলি এই সেক্টরস গুলো, যেটা একটা প্রপার সোশ্যালিস্ট কান্ট্রি হয়, কমিউনিস্ট কান্ট্রি গুলো হয়, সেগুলো সব গভর্নমেন্ট কন্ট্রোলড হয়, সেগুলোকে সব গভর্নমেন্ট কন্ট্রোল করে, ঠিক আছে, সব গভর্নমেন্ট কন্ট্রোলড হয় এটা প্রপার সোশ্যালিস্ট কান্ট্রি গুলোতে। কিন্তু প্রশ্ন হলো, যদি পুরোপুরি ভাবে গভর্নমেন্ট কন্ট্রোল করে, তার মানেটা কি জানো? তার মানেটা এটাই দাঁড়ায় যে আমাদের দেশে কোনো প্রাইভেট স্কুল থাকবে না, প্রাইভেট ইউনিভার্সিটি থাকবে না, প্রাইভেট কলেজ থাকবে না, প্রাইভেট হাসপাতাল থাকবে না। সেটা তো হয় না। কারণ আজকে গান্ধীজি একটা কথা বারবার বলতেন যে দেখুন, সমাজতন্ত্র খুব ভালো ব্যাপার, সরকারের কন্ট্রোল থাকা উচিত, সরকার সাবসিডি দেবে, ঠিকই তো। আজকে সবকিছু তো আমরা আমরা তো যাই হোক না কেন ক্যাপিটালিজম নিয়ে কথা কখনো ভাবতেই পারি না। আজকে যদি সরকার সবকিছুতেই একটা কন্ট্রোল করে, সেটা তো ডেফিনেটলি ঠিক নয়। আজকে ধরো যদি আমাদের প্রাইভেট সমস্ত রেলওয়ে সবকিছু প্রাইভেটাইজ হয়ে যায়, তাহলে ন্যাচারালি যেটা হবে, বিভিন্ন কোম্পানি রেলের পরিষেবা দেবে এবং রেলের টিকিটের দাম বেড়ে যাবে। বা ধরো আজকে যদি আমাদের চিকিৎসা, সেটা যদি আজকে প্রাইভেটাইজ হয়ে যায়, তাহলে আমরা সবাই তো আর অ্যাপোলো, এমআরআই, মেডিকা, এসব বড় বড় হসপিটালে ট্রিটমেন্ট নিতে পারি না। আমাদেরকে আরজি কর, এনআরএস, পিজি বা আমাদের যে স্বাস্থ্য গুলো রয়েছে, গভর্নমেন্ট স্বাস্থ্য কেন্দ্র, গভর্নমেন্ট হসপিটাল, সেখানে পরিষেবা নিতে হয়। কারণ সবার পক্ষে বড় বড় প্রাইভেট হসপিটালে অ্যাক্সেস করা সম্ভব নয়। বুঝতেই পারছো তো, সবকিছু আমরা ডেফিনেটলি প্রাইভেটাইজ করব না, কিন্তু আবার যদি পুরোপুরি সবকিছু গভর্নমেন্ট কন্ট্রোল করা শুরু করে, সেটাও মুশকিল। তো প্রাইভেট স্কুল, কিছু প্রাইভেট হসপিটাল, সেগুলো তো রাখতে হবে। তাহলে আমাদের দেশে আজকে এমন ইচ্ছেই হতে পারে যে ঋতুপর্ণার মনে হলো যে আজকে আমি একটা গভর্নমেন্ট একটা স্কুল বানাবো, বা অনুষ্কার মনে হলো আমি একটা প্রাইভেট হাসপাতাল বানাবো, রাজকুমারের মনে হলো আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি বানাবো, ঠিক আছে, সুরঞ্জনার মনে হলো আমি আজকে একটা প্রাইভেট কিছু একটা হোটেল বানাবো। যাই হোক, তো কিছু ডেফিনেটলি গভর্নমেন্টের হাতে যেমন থাকবে, কিছু তো প্রাইভেট মানুষের হাতেও দিতে হবে, কারণ সবাই সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হবে এটাও ঠিক নয়। তাই আমরা যেটার কথা বললাম, আমরা বললাম মিক্সড ইকোনমি, ঠিক আছে। এটা বেসিক্যালি গান্ধীজির কনসেপ্ট, মিক্সড ইকোনমি। তার মানে হলো কো এক্সিস্ট করবে আমাদের যে প্রাইভেট কোম্পানিগুলো এবং গভর্নমেন্ট যে সেক্টর, দুটোই কো এক্সিস্ট করবে। সেটা অ্যাকচুয়ালি ভারতের সোশ্যালিজম। দেখো কি বলেছে, ভারতের সাম্প্রদায়িক সমাজতন্ত্রের পরিবর্তে গণতান্ত্রিক সমাজতন্ত্র কে আমরা কথা বলি, ঠিক আছে। কিছু কমিউনালিস্টিক, অ্যাকচুয়ালি নয়, কমিউনিস্টিক যে সোশ্যালিজম রয়েছে, কমিউনিস্টিক যে সোশ্যালিজম রয়েছে, তার বদলে আমরা ডেমোক্রেটিক সোশ্যালিজমের কথা বলি, যেটা গান্ধীজি বা রুশো বলে গেছেন। ইট হোল্ড ফেস্ট ইন এ মিক্সড ইকোনমি ওয়্যার বোথ প্রাইভেট এন্ড পাবলিক সেক্টর কোএক্সিস্ট সাইড বাই সাইড। এটা মিশ্র অর্থনীতিতে বিশ্বাস রাখে, যেখানে বেসরকারি এবং সরকারি উভয় ক্ষেত্রেই পাশাপাশি সহাবস্থান করবে। তোমরা খেয়াল করে দেখো, আমাদের যেমন অ্যামিটি ইউনিভার্সিটি রয়েছে, তেমন আমাদের কিন্তু কলকাতা ইউনিভার্সিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে, তার মানে প্রাইভেট পাবলিক রয়েছে। যেমন আমাদের সাউথ পয়েন্ট স্কুল রয়েছে কলকাতায়, প্রাইভেট স্কুলের মধ্যে খুব বড় স্কুল, নবনানন্দা, পাঠ ভবন। তেমন আবার আমাদের বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলও রয়েছে, এয়ার স্কুলও রয়েছে, হিন্দু স্কুলও রয়েছে, বারাসাত গভর্নমেন্ট স্কুলও রয়েছে। যেমন ধরো আমাদের আজকে অ্যাপোলো, এমআরআই, মেডিকা রয়েছে প্রাইভেট হসপিটাল, তেমন আমাদের পিজিএনআরএস, আরজিকর রয়েছে। যেমন আমাদের আজকে ধরো প্রাইভেট কলেজগুলো রয়েছে, তেমন আমাদের সরকারি আশুতোষ কলেজ, প্রেসিডেন্সি, এসব প্রেসিডেন্সি এখন ইউনিভার্সিটি হয়ে গেছে, তো বাকি স্কটিশ চার্চ কলেজ এরাও রয়েছে। তার মানে এখানে কিন্তু মিক্সড ইকোনমি রয়েছে, মিশ্র অর্থনীতি রয়েছে, যেখানে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর কিন্তু কোএক্সিস্ট করছে। ভারতের যে সমাজতন্ত্র, সেটা কিন্তু পুরোপুরি ভাবে একটা কমিউনিস্ট দেশের যে সমাজতন্ত্র, যেখানে সবকিছুই সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয়, কোনো প্রাইভেটাইজেশন থাকে না, সেটা কিন্তু নয়। ভারতবর্ষের সমাজতন্ত্রে কিন্তু আমরা প্রাইভেট এবং পাবলিক, মানে সরকারি এবং বেসরকারি যে ক্ষেত্র, সেটা দুটোকেই কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে দেখছি। এই সোশ্যালিস্ট বা শব্দটা, যে সমাজতান্ত্রিক ব্যাপারটা, এই শব্দটা কিন্তু
ভারতবর্ষে কনস্টিটিউশনে মানে এই কনসেপ্টটা আগে থেকে আমাদের থাকলেও এটাকে কিন্তু অফিসিয়ালি আমরা প্রিএমবেল এর ভেতর অ্যাড করছি 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর মাধ্যমে। সবাই বুঝতে পেরেছো? সোশ্যালিস্ট সবাই ক্লিয়ার কিনা আমাকে কনফার্মেশন দাও। ক্লিয়ার আছে? একটু বলো বা থামস আপ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এই জায়গা সোশ্যালিস্ট অব্দি হয়ে গেল। নেক্সট আমরা চলে যাই কি বলছে সেকুলার। দেখো, সরকার সকল ধর্মের প্রতি সমান সম্মান ও সমান সুরক্ষা দেবে, কিন্তু রাষ্ট্রের নির্দিষ্ট কোনো ধর্ম থাকবে না, সকল ধর্মের প্রতি নিরপেক্ষ থাকবে। একদম সোজা ভাষায় আমাদের দেশে যদি জিজ্ঞেস করো আমাদের দেশে কোন ধর্মের মানুষ বেশি বসবাস করে, অবশ্যই এটা নিয়ে কোনো সংশয় নেই, 50%-এর বেশি হিন্দু। আমরা হলাম একটা হিন্দু মেজরিটি কান্ট্রি। কিন্তু আমাদের দেশের সরকারের যদি জিজ্ঞেস করা হয় যে আমাদের জাতীয় ফুল কি, তুমি বলবে স্যার জাতীয় ফুল পদ্ম। জাতীয় পশু কি? স্যার জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। জাতীয় তোমার তোমার পাখি কি? তুমি বলবে কেন ময়ূর। তাই তো? জাতীয় ফুল হয়, জাতীয় ফল হয় ম্যাঙ্গো, অনেক কিছু রয়েছে। কিন্তু যদি তোমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল রিলিজিয়ান, আমাদের জাতীয় ধর্ম কি, তখন তুমি বলবে স্যার আমাদের কোনো জাতীয় ধর্ম হয় না। কেন? কারণ আমাদের দেশে কোনো ন্যাশনাল রিলিজিয়ান নেই, তাই জন্যই তুমি বলতে পারবে না। এর কারণটা কি? হতে পারে আমাদের একটা হিন্দু মেজরিটি কান্ট্রি, হতে পারে আমাদের হিন্দু সংখ্যা বেশি আমাদের দেশে, কিন্তু এমনটা নয় যে আমরা একটা হিন্দু কান্ট্রি। আমরা কিন্তু কোনো হিন্দু দেশ নয় বা হিন্দু রাষ্ট্র নয়। দেখবে মাঝে মাঝে এই কথাটা এই বিজেপি টিজেপি এরা বলে যে হিন্দু দল, হিন্দু রাষ্ট্র, কিন্তু আদতে এটা সম্ভব নয়। কারণ আমাদের দেশের যে মানে স্বাধীনতার আগে থেকেই আমরা কিন্তু সমাজতান্ত্রিক চিন্তায় যেমন বিশ্বাস রাখি, তেমন আমরা কিন্তু ধর্ম নিরপেক্ষতাতেও বিশ্বাস রাখি। ধর্ম নিরপেক্ষ শব্দটা প্রিএমবেলের ভেতরে অ্যাড হয়েছে অনেক পরে, 76 সালে। কিন্তু তার আগে তুমি যদি আর্টিকেল 25 বা ধারা 25 দেখো, সেখানে কিন্তু ধর্ম নিরপেক্ষতার কথা, বা ধারা 26 যদি দেখো, ধারা 28 যদি দেখো, ধারা 27 যদি দেখো, দেখবে সেখানে সব জায়গাতেই তোমরা ধর্ম নিরপেক্ষতার কথা দেখবে যখন আমরা মৌলিক অধিকার পড়বো। কেন? কারণ আমাদের দেশ কখনোই পাকিস্তানের মতো একটা ধর্মের ওপর বেশি গুরুত্ব আরোপ করেনি, বরং ভারতবর্ষে ঠিক উল্টো, সমস্ত ধর্মের প্রতি সকল সম্মান দেওয়া হয়। আজকে সম্ভবত নবী দিবস, তো দেখবে আজকে তো রাজ্য সরকারের বোধহয় ছুটিও আছে। ঠিক আছে, তো যাই হোক, আমি এটাই বলতে চাইছি যে আমাদের দেশ কিন্তু একটা ধর্মনিরপেক্ষ দেশ। আমাদের দেশে কিন্তু সমস্ত ধর্মকে ইকুয়ালি ট্রিট করা হয়, সরকার সেটা করে। সেটাই আমাদের ধর্মনিরপেক্ষতা, সেকুলার। নেক্সট আমরা চলে যাই, সেটা হলো গণতান্ত্রিক। দেখো, গণতান্ত্রিকের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আমরা আমাদের দেশকে কেন গণতান্ত্রিক বলবো, কারণ আমাদের দেশের যে সরকার, সেই সরকার মানুষের দ্বারা নির্বাচিত। এটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট গণতন্ত্রের, তাই না? একটি গণতান্ত্রিক রাজনীতি যা প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে জনপ্রিয় সার্বভৌমত্বের মতবাদের উপর ভিত্তি করে, অর্থাৎ জনগণের দ্বারা সর্বোচ্চ ক্ষমতার অধিকার। আজকে ফর এক্সাম্পল তুমি বলো, আমাদের দেশে 3টে ইলেকশন মেনলি হয়। একটা হলো পার্লামেন্টারি ইলেকশন, যেটাকে তোমরা লোকসভা ইলেকশন বলো, আর তোমরা জানো লোকসভায় যে দলের মেজরিটি সেই দল ভারত সরকার তৈরি করে। তাহলে এটার মাধ্যমে আমরা কি করি? আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তৈরি করি। তার মানে ভারত সরকার কে তৈরি করবে, কে ঠিক করবে? মানুষ। তারপর তোমরা বিধানসভা ইলেকশন বলো, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে ইলেকশন, বিধানসভার ইলেকশন। 2024-এ তোমরা লোকসভায় ইলেকশনে অংশগ্রহণ করলে, 2026-এ তোমরা বিধানসভায় ইলেকশনে অংশগ্রহণ করবে। সেখানে বিধানসভায় যে দলের মেজরিটি সেই দল তৈরি করবে স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার। আর এছাড়া আমাদের লোকাল বডি ইলেকশনও হয়। লোকাল বডি ইলেকশনের মধ্যে সেটা ডিপেন্ড করছে তুমি কোন অঞ্চলে বসবাস করছো। সেটা মিউনিসিপ্যালিটি এরিয়া হলে সেখানে মিউনিসিপ্যালিটি ইলেকশন হবে, যদি সেটা পঞ্চায়েত এরিয়া হয় তাহলে সেটা পঞ্চায়েত ইলেকশনের মধ্যে পড়বে। তার মাধ্যমে কি হয়? তার মাধ্যমে লোকাল গভর্নমেন্ট তৈরি হয়। তাহলে আমার বক্তব্যটা হলো, আলটিমেট দিনের শেষে ভারতবর্ষে আগামী 5 বছর দেশ কে চালাবে, রাজ্যকে চালাবে বা লোকাল বডি কে চালাবে, সেটা কে ঠিক করে? মানুষ ঠিক করে। এখানে কিন্তু চীনের মতো গল্প নেই যে একই সরকার বছরের পর বছর রাজত্ব করে যাচ্ছে, মানুষের সরকার তৈরি করার কোনো উপায় নেই। তোমরা কিছুদিন আগে খেয়াল করে দেখলেই যে আমরা একটা কথা বলি যে শেখ হাসিনা যিনি নির্বাচিত হয়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের, বলা হয় যে বাংলাদেশের নাকি 60% মানুষ সেই ভোটে দিতে পারেনি। তুমি খেয়াল করে দেখলে তার কি ফলশ্রুতি হতে পারে? মানুষ একদম পুরো গণ আন্দোলনে বেরিয়ে গেল এবং এমন অবস্থা হলো শেষ পর্যন্ত শেখ হাসিনাকে তার দেশ ছেড়ে চলে যেতে হলো, সরকারও পড়ে গেল। দেখলে? তাহলে আলটিমেট বুঝতে পারছো গণতন্ত্রের কত প্রয়োজনীয়তা।
চীনেও কিন্তু এরকম আন্দোলন হয়েছে, কিন্তু চীনে আলটিমেট ব্যাপারটাকে দাবিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া চীন খুব উন্নত দেশ, তো মানুষ দেখছে যে যত যাই অত্যাচার হোক না কেন, আলটিমেট সরকার প্রচুর কাজ করছে, একটা মানে এত উন্নত একটা অর্থনীতি চীনের অর্থনীতি, তাই জন্য হয়তো সরাসরি প্রতিবাদটা হয় না। কিন্তু বাংলাদেশে যেহেতু মানুষ ডিপ্রাইভড ফিল করতো, তারা কিন্তু ডিরেক্ট আন্দোলন করেছে। চীনেও হয়েছে, টিয়ানমেন স্কোয়ারে আন্দোলন হয়েছে, একাধিকবার হয়েছে, বাট সামহাউ একটা ক্লাস অফ পিপল তারা মনে করেছে ঠিক আছে এখানে তো পরিষেবা খুব ভালো, আমরা তো আলটিমেট সবকিছুতেই উন্নতি করছি, তাই তারা হয়তো সেইভাবে সরকার ফেলার দিকে অতটা মানে বলতে পারে ইনভলভ হয়নি, যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে। এই গণতন্ত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের দেশের। মেন ব্যাপারটা হলো আজকে ধরো তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষুব্ধ, তোমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্ভিস দিচ্ছে সেটা ঠিক নয়, তাহলে তোমার কাছে সুযোগ আছে 2026-এ তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিতে পারো। আবার যদি এক্সকিউজ মি, আবার যদি তোমার মনে হয় যে না রাজ্য সরকার যা কাজ করছে ঠিকই করছে, অসুবিধে কিছু নেই, যা আছে তাতে আমি স্যাটিসফাইড, তাহলে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সুযোগ দিতে পারো। সেটা আবার 2029-এর ক্ষেত্রে আবার নরেন্দ্র মোদীর ক্ষেত্রে বলছো, তোমার যদি মনে হয় যে যে সরকার বর্তমানে আছে তারা ঠিকঠাক কাজ করছে, তাই তাদেরকে তুমি আবার সুযোগ দিতে পারো। যদি তোমার মনে হয় যে না একে সরিয়ে দিয়ে তোমরা নতুন সরকার আনবে, সেটাও করতে পারো। আলটিমেট দিনের শেষে আলটিমেট দিনের শেষে কিন্তু মানুষই শেষ কথা বলে। ভারত এমন একটা দেশ যেখানে মানুষই শেষ কথা বলে, আর সেটাই হলো গণতন্ত্রের মানে। বুঝতে পারছো তো? ডেমোস বা গণ মানে হলো মানুষ, জনগণ, সেখান থেকে গণতন্ত্র আসছে। ঠিক আছে? আর গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে এখানে কার্যনির্বাহী আইনসভা সমস্ত নীতি এবং কর্মের কাছে দায়বদ্ধ। কারণ তোমরা জানো আমাদের এখানে যে সরকার তৈরি হয় তারা কিন্তু আলটিমেট পার্লামেন্টে যার মেজরিটি তারা সরকার তৈরি করে, তাই তো? লোকসভায় যার মেজরিটি সে ভারত সরকার তৈরি করছে, বিধানসভায় যার মেজরিটি সে রাজ্য সরকার তৈরি করছে। তাই এখানে কিন্তু আইনসভা খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। তাই খেয়াল করে দেখো আমরা যখন কোনো ইলেকশনে পার্টিসিপেট করি আমরা কিন্তু বিধানসভার ভোটে লোকসভার ভোটে পার্টিসিপেট করি। তার মানে আইনসভা ঠিক করে যে শাসক কারা হবে, তাই শাসক সবসময় আইনসভার কাছে কিন্তু দায়বদ্ধ থাকে। এটা বলা হয়েছে গণতান্ত্রিক। এই সবাই বুঝতে পারছো তো? ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো, সবাই বুঝতে পারছো তো? ক্লিয়ার হচ্ছে তো? আমি তো আমার মতো করে এক্সপ্লেন করে যাচ্ছি, তোমরা বুঝতে পারছো কিনা সেটাও জানা হ্যাঁ দরকার। স্যার, ঠিক আছে। চলো এরপর আমরা চলে যাই নেক্সট পয়েন্টে, সেটা একটু ভালো করে দেখো। সেটা বলছে রিপাবলিক, প্রজাতন্ত্র। আচ্ছা আমি দুটো দেশের এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে। আমি প্রথমে ইউকের এক্সাম্পল দিই। দেখো দুটো হেড, একটা হয় হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য স্টেট মানে রাষ্ট্রের হেড, আর একটা হয় হেড অফ দ্য গভর্নমেন্ট, তার মানে সরকারের হেড। ইউকের ক্ষেত্রে আমি যদি বলি, ইউকের ক্ষেত্রে রাষ্ট্রের হেড হলো মনার্ক। এখন বর্তমানে তোমরা হয়তো অনেকে জানো বর্তমানে যিনি আছেন তার নাম চার্লস থ্রি, চার্লস থ্রি। আর ইউকের ক্ষেত্রে গভর্নমেন্ট হলো ওদের প্রাইম মিনিস্টার, বর্তমানে ওদের ওই আছে স্টেইমার বলে একজন আছে ইউকের ক্ষেত্রে। দেখো ইন্ডিয়ার ক্ষেত্রে আমি যদি বলি, ইন্ডিয়ার ক্ষেত্রে হেড অফ দ্য স্টেট আমরা সবাই জানি আমাদের প্রেসিডেন্ট, বর্তমানে 15তম প্রেসিডেন্ট ভারতবর্ষের দ্রৌপদী মুর্মু, আমরা সবাই জানি। আর আমি যদি বলি ইন্ডিয়ার হেড অফ দ্য গভর্নমেন্ট কে, ভারতবর্ষের হেড অফ দ্য গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার, নতুন করে বলার কিছু নেই, নরেন্দ্র মোদী। তাহলে আমার বক্তব্য হলো খেয়াল করে দেখো আমি যদি দুটো দেশের সাথে কম্পেয়ার করি, দুটো দেশেই গণতন্ত্র রয়েছে। কেন গণতন্ত্র রয়েছে? কারণ এখানকার প্রাইম মিনিস্টার তিনিও নির্বাচিত, যিনি দেশের সমস্ত ইম্পর্টেন্ট পলিসি মেকার, আর ওদের যে পলিসি মেকার ওদের যে প্রাইম মিনিস্টার সেও নির্বাচিত। দুটো দেশের ক্ষেত্রেই গণতন্ত্র রয়েছে। তাহলে আমি বলবো বোথ আর ডেমোক্রেসি, বোথ ইউকে অ্যান্ড ইন্ডিয়া ডেমোক্রেসি, দুজনেই কিন্তু ডেমোক্রেসি আছে, দুটো দুটো দেশেই কিন্তু গণতন্ত্র রয়েছে। কারণ দুখানেই দুটো জায়গাতেই সরকার কিন্তু নির্বাচিত মানুষের দ্বারা হচ্ছে, ইউকেতেও হচ্ছে ইন্ডিয়াতেও হচ্ছে। এবার মজাটা দেখো ভালো করে, ইউকের ক্ষেত্রে যে মনার্ক, এই যে ভদ্রলোক, সে কিন্তু বেসিক্যালি ইলেক্টেড নয়, সে কিন্তু নমিনেটেড, নমিনেটেড বা আমি বলতে পারি তাকে চয়েস করা হচ্ছে, সিলেক্টেড করা হচ্ছে। এবং খেয়াল করে দেখো ইউকেতে কিন্তু এই হেড অফ দ্য স্টেট যে, সে কিন্তু একটা হেরিডিটারি মানে একই ফ্যামিলি থেকে বিলং করে। তোমার মনে আছে এর এর মা আগে ছিল এলিজাবেথ টু, আর তারপরে
আলটিমেট কে এলো না, তোমার ইয়ে বর্তমানে চার্লস থ্রি। কিন্তু আমাদের দেশে প্রতি 5 বছর ছাড়া ছাড়া কিন্তু প্রেসিডেন্টের ভোট হয়, তার মানে প্রেসিডেন্ট নির্বাচিত। হ্যাঁ, এখানে সরাসরি আমরা হয়তো অংশগ্রহণ করি না, ডিরেক্ট ইলেকশন হয়তো তুমি প্রেসিডেন্টকে পাবে না, কিন্তু প্রেসিডেন্টের ক্ষেত্রে ডিরেক্ট ইলেকশন না হলেও আমরা যে সমস্ত এমপি এমএলএ দেরকে জেতাই, সেই এমপি এমএলএ রা কিন্তু প্রেসিডেন্টকে গিয়ে জেতায়। তার মানে বুঝতে পারছো, আমাদের দেশের প্রেসিডেন্ট কিন্তু প্রতি 5 বছর ছাড়া ছাড়া নির্বাচিত হয়, কিন্তু ওদের দেশের হেড অফ দ্য স্টেট সে কিন্তু নির্বাচিত হয় না, সে একই ফ্যামিলি থেকে বিলং করে। তাই জন্য এই যে পয়েন্টটা, এইখানটার জন্য আমরা বলছি ইউকে হলো একটা মনার্কি। ইউকে হলো মনার্কি, সেখানে রাজতন্ত্রও আছে, তার সাথে সেখানে গণতন্ত্রও রয়েছে, ডেমোক্রেসিও রয়েছে, একদম যে কোনো ডেমোক্রেসি নেই তাও নয়। ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়া হলো রিপাবলিক, কারণ আমাদের দেশের প্রধান মানে যিনি রাষ্ট্রের প্রধান, সাংবিধানিক প্রধান প্রেসিডেন্ট, তিনি নির্বাচিত। এবং আমাদের দেশের ডেমোক্রেসিও রয়েছে, কারণ যিনি পলিসি মেকার, সরকারের প্রধান, সেও নির্বাচিত। বুঝতে পেরেছো? তাহলে ইংল্যান্ড হলো রাজতন্ত্র এবং গণতান্ত্রিক, মনার্কি মানে হলো রাজতন্ত্র, আর ভারতবর্ষ হলো রিপাবলিক মানে প্রজাতন্ত্র এবং গণতান্ত্রিক। ক্লিয়ার হয়েছে? দেখে নাও, গণতান্ত্রিক রাষ্ট্রকে দুটো শ্রেণীবদ্ধ করা যেতে পারে, রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র। গণতান্ত্রিক রাষ্ট্রের ভেতরেই রাখে, আবার অনেক দেশ আছে তুমি বলবে স্যার যেখানে পুরোপুরি রাজার শাসন, সেটা একদম, সেখানে কোনো গণতন্ত্রই নেই, সেটা একদম পিওর রাজতন্ত্র বলতে পারো। রাজতন্ত্রে রাষ্ট্রের প্রধান যদি মানে বংশগত পদ উপভোগ করেন, তিনি উত্তরাধিকারের মাধ্যমে পদে আসেন রাজতন্ত্রে, মানে ইংল্যান্ডের ক্ষেত্রে। কিন্তু প্রজাতন্ত্রে রাষ্ট্রের প্রধান সবসময় একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন। আমাদের যেমন যিনি রাষ্ট্রের প্রধান মানে প্রেসিডেন্ট, তিনি প্রত্যক্ষভাবে হয়তো আমাদের দ্বারা নির্বাচিত নন, কিন্তু অবশ্যই পরোক্ষভাবে আমাদের দ্বারা নির্বাচিত। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। তাহলে রিপাবলিক মানে কি? রিপাবলিক মানে যে রাষ্ট্রের প্রধান সে কিন্তু আলটিমেট পরোক্ষভাবে হলেও নির্বাচিত হচ্ছে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। অনেকে কিন্তু ডেমোক্রেসি এবং রিপাবলিকের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। ডেমোক্রেসি মানে হলো দেশের সরকার নির্বাচিত হবে, রিপাবলিক মানে হলো দেশের সাংবিধানিক প্রধান নির্বাচিত হবে। ক্লিয়ার? আমরা কিন্তু লোকসভার ভোটে আলটিমেট প্রেসিডেন্টকে নির্বাচিত করি না, বিধানসভার ভোটে প্রেসিডেন্টকে নির্বাচিত করি না, আমরা সরকারকে নির্বাচিত করি, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার। সেটা হলো ডেমোক্রেসি। আর রিপাবলিক মানে হলো আমরা আমাদের প্রেসিডেন্টের কে নির্বাচিত করি, যেটা ইংল্যান্ডের ক্ষেত্রে হয় না। ইংল্যান্ডে ওখানে রাজা বছরের পর বছর এই একই ফ্যামিলি বাকিংহাম প্যালেস থেকে বিলং করে, তোমরা জানো। একসময় ভিক্টোরিয়া, এলিজাবেথ, জর্জ, এরা সবাই ছিল, তো ওটাই চলে আসছে ওখানে। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটুখানি কনফার্মেশন দাও। সবাই আমাকে বলো বুঝতে পেরেছো কিনা রিপাবলিকের মানে। চলো নেক্সট আমরা চলে যাই, কি বলছে জাস্টিস। দেখো আমরা মেনলি যদি ন্যায় বিচারের কথা বলি, 3 ধরনের ন্যায় বিচারের কথা এখানে বলা হচ্ছে। একটা হলো সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক ন্যায় বিচার, রাজনৈতিক ন্যায় বিচার। আর ন্যায় বিচারের কনসেপ্টটা আমরা রাশিয়ান বিপ্লব থেকে, রাশিয়া থেকে নিয়েছি। দেখো এখানে মেনলি যে জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে সেটা হলো এই জাস্টিস কথাটার এক্স্যাক্টলি মানে কি। আজকে ধরো তুমি যদি সামাজিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণী থেকে বিলং করো, ধরো তুমি এসসি এসটি ওবিসি, তারপরেও কিন্তু তুমি ন্যায় পাবে। এমন নয় যে তুমি পিছিয়ে পড়া বলে, সামাজিক ভাবে তুমি পিছিয়ে পড়া বলে তুমি কোনো ন্যায় পাবে না, সেটা একদমই নয়। আবার ধরো আমাদের দেশে রিজার্ভেশন আছে কেন? যারা পিছিয়ে পড়া তারা যাতে ন্যায় পায় তার জন্য। আজকে যেমন ধরো অর্থনৈতিক ভাবে তুমি যদি পিছিয়ে পড়ো, আচ্ছা ধরো তোমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, তোমার কাছে টাকা নেই যে তুমি একজন বড় অ্যাডভোকেটকে হায়ার করবে, আরো একজন অ্যাডভোকেটকে তুমি নিয়ে যাবে তোমার হয়ে শুনানি করার জন্য, তোমার হয়ে লড়াই করার জন্য। কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো আমাদের দেশের যেটা নিয়ম, সেটা হলো আমাদের দেশে ইকোনমিক জাস্টিস পাওয়া যায়। তুমি যদি আলটিমেট আদালতে গিয়ে বলো যে আমার কাছে এই মুহূর্তে অ্যাডভোকেট হায়ার করার কোনো টাকা নেই, সেক্ষেত্রে তোমাকে ফ্রি লিগাল সার্ভিস দেওয়া হবে, সরকারের পক্ষ থেকে তোমাকে অ্যাডভোকেট প্রোভাইড করা হবে যে তোমাকে ফ্রি লিগাল সার্ভিস দেবে। কেন? কারণ আমাদের দেশে অর্থনৈতিক বিচার আছে, রাজনৈতিক বিচার। আজকে ধরো তুমি তোমার তোমার ধর্ম যাই হোক না কেন, বর্ণ যাই হোক না কেন, জাত যাই হোক না কেন, লিঙ্গ যাই হোক না কেন, তোমার এডুকেশন যাই হোক না কেন, তুমি কিন্তু ভোটে অংশগ্রহণ করতে পারবে। কোথাও বলা নেই, এক সময় ছিল তোমরা জানো মর্লে মিন্টো মিটিং যখন হয়েছিল 1909 সালে, তখন বলা হতো যে শুধুমাত্র যারা
এই অঞ্চলে যারা মুসলিম তারা ভোট দেবে, এই অঞ্চলে যারা হিন্দু তারা ভোট দেবে। ধর্মের নিরিখে ভোটারদের মধ্যে ভাগাভাগি করা হয়েছিল, যেটাকে আমরা বলি পৃথক নির্বাচক মন্ডলী ধর্মের নিরিখে, তাই তো? সেপারেট ইলেক্টরেট 1909 সালে মল্ডেমিন্টো রিফর্মস ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 এর মাধ্যমে তৈরি করা হয়েছিল। এখন কিন্তু এরকম কিছু নেই। হ্যাঁ, এখন শুধু ভোট দেওয়ার শর্ত হলো তোমাকে 18 বছর বয়স হতে হবে এবং ভোটার লিস্টে তোমার নাম থাকতে হবে, তাহলেই তুমি ভোট দিতে পারবে। এবং শুধু তাই নয়, একসময় এমন ছিল, একটা প্লুটোক্রেসি আমাদের দেশে ছিল, মানে একটা মানে মানে যারা খুব হাই প্রোফাইল তারাই দেশ চালাতে পারবে। অনেক দেশে এরকম হয়, কিন্তু আমাদের দেশে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা খেয়াল করে দেখো, আমাদের দেশ সাংবিধানিক প্রধান মানে যে আমাদের কনস্টিটিউশনাল হেড, সে একজন ট্রাইবাল, আদিবাসী। আমরা তো তথাকথিত ভাবে ভাবি যে আদিবাসীরা অনেক পিছিয়ে পড়া সম্প্রদায়, সেই আদিবাসী সম্প্রদায় থেকে আজকে আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্ট। আজকে আমাদের যিনি ভারতবর্ষের প্রাইম মিনিস্টার, তিনি একজন ওবিসি সম্প্রদায় থেকে বিলং করেন। কেন? কারণ আমাদের দেশে রাজনৈতিক ন্যায় বিচার আছে। তাহলে যদি বলে কি কি ধরনের ন্যায় বিচারের কথা আমাদের দেশের সংবিধানে বলা আছে, আমরা বলবো সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচারের কথা বলা আছে। এবং এই কনসেপ্ট আমরা রাশিয়া থেকে নিয়েছি। ক্লিয়ার হয়েছে? আমি তিনটেরই এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে কনফার্মেশন দাও। বুঝতে পেরেছো ন্যায় বিচারের কনসেপ্ট? বোঝা গেছে আশা করি। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই ফ্র্যাটার্নিটি। সৌভ্রাতৃত্ব মানে কি না, ভ্রাতৃত্বের অনুভূতি, দেশ এবং সমস্ত মানুষের মধ্যে একটা আবেগপূর্ণ সংযুক্তি থাকবে। এবং আমরা একটা বলতে পারো ইউনিভার্সাল ব্রাদারহুডে বিশ্বাস করি, ফ্র্যাটার্নিটিতে বিশ্বাস করি। আমরা মনে করি উই আর ইন এ সেম ফ্যামিলি। আমরা এই যে ধরো আজকে আমরা জাস্টিসের জন্য লড়াই করছি, উই ডিম্যান্ড জাস্টিস, তখন সেখানে সব ধর্মের মানুষ আছে, সবাই আমরা হাতে হাত ধরে লড়াই করছি, কারণ আমরা বিশ্বাস করি যে আমরা উই আর ইউনিভার্সাল ব্রাদারহুড। যদিও আমাদের দেশেও অনেক ঝামেলা হয়, আমাদের দেশেও একে অপরের মধ্যে সমস্যা আছে, তবুও আমাদের সংবিধান বলছে যে আমরা সবাই এক হয়ে থাকবো, আমরা ইন্টিগ্রেটেড, আমরা ফ্র্যাটার্নিটিতে বিশ্বাস করি। এটা তো কিছু নেই অ্যাজ সাচ। আর লিবার্টি তো আমি অলরেডি বলেছি, ব্যক্তি স্বাধীনতা, মানুষের জন্য তাদের জীবনধারা বেছে নেওয়া, তারা কিভাবে তাদের জীবনকে দেখবে, সমাজে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি হবে। এমন নয় যে তোমার বাবা গেরুয়াকে ভোট দেয় বলে তোমাকেও গেরুয়াকে ভোট দিতে হবে, তোমার বাবা লালকে ভোট দেয় বলে তোমাকেও লালকে ভোট দিতে হবে, তোমার বাবা সবুজকে ভোট দেয় বলে তোমাকেও সবুজকে ভোট দিতে হবে। কারণ তুমি একজন অ্যাডাল্ট, তোমার নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকতেই পারে, সেই অনুযায়ী তুমি তোমার ভোটিং করবে। ঠিক আছে, তোমার কাজ কি হবে, তোমার চাকরি কি হবে, সমাজে তোমার বিহেভিয়ার কি হবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি কি পোশাক পরবে, তুমি কি খাবার খাবে, এটাই হলো ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা, স্বাধীনতার অর্থ কিছু করার স্বাধীনতা নয়, একজন ব্যক্তি আইন দ্বারা নির্ধারিত সীমা ব্যতীত যে কোনো কিছু করতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে তুমি অবভিয়াসলি তোমার ব্যক্তি স্বাধীনতা আছে, মানে তুমি তোমার মতো অকুপেশন চুজ করতে পারো, সবকিছু তুমি তোমার মতো করতে পারো, বাট তার মানে আবার এটাও নয় যে তুমি একজন বললে আমার যে কোনো অকুপেশন চুজ করার ক্ষমতা আছে, তাহলে আমি একজন সিরিয়াল কিলার হবো, যেটা আমি একটু আগে বলছিলাম। সেটা তুমি অবশ্যই হতে পারো না। বা তুমি নারী পাচার করতে পারো না, শিশু পাচার করতে পারো না। যেমন আমাদের দেশের নিয়ম হলো, তোমাকে যদি অ্যাডভোকেট হতে হয়, কালো কোট পরে তোমাকে যদি আলটিমেট কারুর হয়ে অ্যাডভোকেসি করতে হয়, সেক্ষেত্রে তোমাকে ওই যে আমাদের বার কাউন্সিলের রেজিস্ট্রেশন নিতে হবে, তাছাড়া তুমি সেটা করতে পারবে না। তো কিছু রেগুলেশন ডেফিনেটলি আছে, বাট আদারওয়াইজ এই লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটির কনসেপ্ট আমরা ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব থেকে নিয়েছি, ফ্রান্স থেকে এই কনসেপ্ট নেওয়া। ঠিক আছে, ইকুয়ালিটিতে তো জানোই অর্থ, সমতার অর্থ হলো সমাজের যে কোনো অংশের কোনো বিশেষ সুযোগ সুবিধা নেই, রাষ্ট্র কোনো বৈষম্য ছাড়াই সমস্ত জনগণকে সবকিছুর জন্য সমান সুযোগ দেবে, আইনের চোখে সবাই সমান। একদম ঠিক আছে। আজকে তোমরা আইনের চোখে সবাই সমান, আমাদের দেশে লিবার্টি আছে বলেই তো তোমরা দেখছো এই যে কিছুদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী তার জেল হলো, শাহরুখ খানের ছেলের জেল হয়েছে, সালমান খানের জেল হয়েছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে কাটিয়ে এলো, তামিলনাড়ুর এক সময়কার খুব পপুলার চিফ মিনিস্টার ছিলেন জয়ললিতা, তাকেও জেল খাটতে হয়েছে। কারণ আলটিমেট আমাদের দেশে সবাই সমান। ঠিক আছে, ধর্ম, বর্ণ, জাত, মানুষে মানুষে কোনো ভেদাভেদ সৃষ্টি করতে পারে না। ইকুয়ালিটি সরকারের চোখেও সমান। ডেফিনেটলি কিছু ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা মেয়েদেরকে এসসি এসটিদের দেওয়া হয়, সেটা ডেফিনেটলি অন্য কনসেপ্ট, বাট আদারওয়াইজ ইকুয়ালিটি আমাদের অবশ্যই রয়েছে, সেটা আমরা জানি। আর এছাড়া যদি বলো, এই কয়েকটা ছোট ছোট জিনিস তোমরা পড়ে নেবে। যেমন একে গোপালন মামলায় সেটাই সুপ্রিম কোর্ট বলেছিল যে ভারতের জনগণ সার্বভৌম ক্ষমতার আসল উৎস, উই দ্য পিপল দ্য রিয়েল সোর্স। বেরুবাড়ি মামলাতে 1960 সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছিল ভারতীয় সংবিধানের অবিচ্ছেদ্য অংশ নয়। এটা মাথায় রাখবে। কোন কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে আমাদের যে প্রিএমবেল সেটা সংবিধানের কোনো পার্ট নয়, সেটা হলো বেরুবাড়ি মামলা। কিন্তু এটাও মাথায় রাখবে যে সুপ্রিম কোর্টের কাছে কিন্তু নিজের যে ডিসিশন
সুপ্রিম কোর্ট কিন্তু চেঞ্জ করতে পারে। আমাদের আর্টিকেল 137 বা ধারা 137-এ বলা আছে সুপ্রিম কোর্ট ইজ এ সেলফ কারেক্টিং এজেন্সি। সুপ্রিম কোর্ট যদি চায়, সুপ্রিম কোর্ট তার নিজের বলতে পারো যে ডিসিশন সেটা চেঞ্জ করে, এবং সেটাই হয় বেসিক্যালি। 1973 সালে যে কেশবানন্দা ভারতী মামলা, সেখানে বলা হয় প্রস্তাবনা ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ। এটা ডেফিনেটলি সংবিধানের পার্ট। প্রস্তাবনার মৌলিক কাঠামো অংশটি সংসদ দ্বারা সংশোধন করা যাবে না। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের দেশের যে বলতে পারো আমাদের দেশের যে পার্লামেন্টের কাছে না ক্ষমতা আছে। আমাদের দেশের পার্লামেন্টের কাছে একটা ক্ষমতা আছে। ক্ষমতাটা কি জানো? পার্লামেন্ট কি করতে পারে? পার্লামেন্ট সংবিধান অ্যামেন্ড করতে পারে, পার্লামেন্ট কনস্টিটিউশন অ্যামেন্ড করতে পারে। আর্টিকেল 368 ধারা 368 পার্লামেন্টকে ক্ষমতা দিয়েছে পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে পারে। কিন্তু আমাদের সংবিধানে কিছু পার্ট আছে যেটাকে আমরা বলি আমাদের বেসিক স্ট্রাকচার। কিছু পার্ট আছে যেটাকে আমরা বলি আমাদের বেসিক স্ট্রাকচার। কি বলি? এটাকে আমরা বলি বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার বলে থাকি। এই বেসিক স্ট্রাকচারের যে পার্টটা আছে, হলুদে ভালো করে বোঝা যাচ্ছে না, এটাকে আমরা বেসিক স্ট্রাকচার বলছি। এই বেসিক স্ট্রাকচারটা কিন্তু নন অ্যামেন্ডেবল। পার্লামেন্ট চাইলেই কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবে না। সে পার্লামেন্টের যতই তোমার ক্ষমতা থাকুক না কেন, এটা কিন্তু সংশোধন যোগ্য নয়। বুঝতে পেরেছো? তো এরকম ভাবে তোমরা দেখবে প্রিএমবেলে যে শব্দগুলো রয়েছে, ঠিক আছে, প্রিএমবেলে যে শব্দগুলো রয়েছে সেটা প্রিএমবেলটাকে তুমি অ্যামেন্ড করতে পারো, কিন্তু প্রিএমবেলে থাকা কিছু শব্দ, যেমন ধরো ডেমোক্রেসি, তুমি ডেমোক্রেটিককে চেঞ্জ করে কি চীনের মতো অটোক্রেটিক করতে পারবে? না, পারবে না। তোমার যদি ক্ষমতাও থাকে, পার্লামেন্টের যতই ক্ষমতা থাকুক, পার্লামেন্ট কিন্তু গণতন্ত্রকে চেঞ্জ করে রাজতন্ত্র, বা ধরো রিপাবলিককে চেঞ্জ করে প্রজাতন্ত্রকে চেঞ্জ করে রাজতন্ত্র করতে পারবে না। তার মানে এই যে মৌলিক কাঠামোগুলো রয়েছে প্রস্তাবনার ভেতরে, যেগুলো নন অ্যামেন্ডেবল পোর্শন, যেগুলোকে হাজার চেষ্টা করেও পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারবে না, আর অ্যামেন্ড করলে আমাদের দেশের সাংবিধানিক পরিকাঠামোটাই চেঞ্জ হয়ে যাবে, সেগুলো বাদে প্রিএমবেলকে অ্যামেন্ড করা যায়। এবং তোমার খেয়াল করে দেখো, 73 সালে কেশবানন্দা ভারতী মামলার পরে কিন্তু 76 সালে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে প্রিএমবেলকে অ্যামেন্ড করা হয়েছিল। সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কনফার্মেশন দাও। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটুখানি সবাই কনফার্মেশন দাও। বুঝতে পেরেছো? তাহলে বেসিক স্ট্রাকচারের পার্টটাকে বাদ দিয়ে অন্য জায়গাগুলোকে কিন্তু অ্যামেন্ড করা যাবে, কিন্তু বেসিক স্ট্রাকচারের পার্টটাকে কিন্তু তুমি অ্যামেন্ড করতে পারবে না। ক্লিয়ার? তাহলে এইটা একটুখানি তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, চলো এই অবধি মোটামুটি হয়ে গেল আমাদের আজকের ক্লাস। প্রিএমবেল কমপ্লিট আমাদের। সম্ভবত তোমাদের আর একটা ক্লাস থাকবে নেক্সট সোমবার, আমি ঠিক জানি না, সেটা স্যারের সাথে কথা বলে আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর নোটটাও একটু কালেক্ট করে নেবে, পারলে একটু রেকর্ডিংটা দেখে নিও। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে।